ওয়েলকাম ফ্রেন্ডস। গত এপিসোডে আমরা নেতারহাট থেকে বাইকে করে লোদ ওয়াটারফল পর্যন্ত এসেছিলাম। এখানে ঝাড়খণ্ডের উচ্চতম ওয়াটারফল লোদ ওয়াটারফল দেখা হলো, বেশ ভালোই লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাইক, আমরা এখান থেকে যাব বেতলা ন্যাশনাল পার্ক, দূরত্ব 94 কিলোমিটার। রুট ম্যাপটা দেখে নিচ্ছি। লোদ ওয়াটারফল, তারপর মহুয়াদার হয়ে আকসি, গারু হয়ে চলে যাব বেতলা ন্যাশনাল পার্ক। বাইক নিয়ে চলতে শুরু করলাম। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং পার হচ্ছি। এটা ঝর্ণার জল, বুড়া নদীর জল এখান থেকে বয়ে চলেছে। ছোট্ট ওয়াটার ক্রসিং। গেট পার হচ্ছি, একই রাস্তায় ফিরে যাচ্ছি। সামনে আছে মহুয়াডার 17 কিলোমিটার, সেখান থেকে আমরা বাদিকে চলে যাব বেতলা ন্যাশনাল পার্ক। এখানকার চারিদিকের সবুজ গাছপালার মাঝখান থেকে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। নমস্কার বন্ধুরা, আজ 30শে সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। আমাদের কল্যাণী টু নেতারহাট বাইক ট্রিপের আজ আমাদের তৃতীয় দিন। এটা তৃতীয় দিনের সেকেন্ড পার্ট। আমরা এখন যাচ্ছি বেতলা ন্যাশনাল পার্ক, কিন্তু তার আগে আছে সুগ্গাবাদ ওয়াটারফলস, সেখানেও আমরা যাব। এখানের দূরে পাহাড়, খুব ভালোই লাগছে দেখতে। এই অঞ্চলে চারদিকে পাহাড় দেখা যাচ্ছে। দুর্দান্ত, অসাধারণ জায়গা, চোখ জুড়িয়ে যাচ্ছে। বাহ! চলে আসলাম আবার আমরা মহুয়াডার। সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে নেতারহাট, আমরা সোজা রাস্তা দিয়ে এসেছিলাম এখানে। এটা মহুয়াডারের বিরসা চক। আমরা যাবো বাদিকে বেতলা ন্যাশনাল পার্ক। এখানে একটু রোদ আছে ভালোই, আবার দূরে মেঘও করেছে। এখান থেকে সামনে গারু 45 আর বেতলার দূরত্ব হলো 77 কিলোমিটার। মহুয়াডার পার করার কিছুক্ষণ পর শুরু হলো বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। তারপর আমরা দাঁড়িয়ে রেনকোট পরে নিলাম এবং বৃষ্টির মধ্যে আমাদের বাইক চালাতে হয়েছিল। খুব জোরে বৃষ্টি পড়ছিল, এখন একটু কম আছে, তা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। সামনে দূরে পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন আছি লাখেপুর। এখানেও টিপটিপ বৃষ্টি হচ্ছে। একটা নদী পার হচ্ছি। লাখেপুর পার করেই জাস্ট নদী। নদীটা বেশ চওড়া, কিন্তু জলের পরিমাণ খুবই কম। ওদিকে পাহাড়। এই নদীর নাম জানা নেই। এই রাস্তার উপরে অনেক নদী, পেছনেও 3টে নদী পার করে আসলাম। জায়গাটা বেশ ভালোই। ইউ আর পাসিং থ্রু দ্য ট্রপিক অফ ক্যান্সার। আমরা এখন কর্কট ক্রান্তি রেখা পার করছি। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগর, একই রেখায়। সামনে দেখা যাচ্ছে আকসি পাহাড়, দুর্দান্ত লাগছে দেখতে। গুগল ম্যাপের সাহায্যে জায়গাটা দেখে নিচ্ছি। ট্রপিক অফ ক্যান্সার লাইন। ডান দিকে আমাদের নদিয়া জেলা কৃষ্ণনগর। আবার একটা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, আঁকাবাঁকা রাস্তা, শালবন, বেশ ভালোই লাগছে দেখতে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। পৌঁছে গেলাম সুগ্গাবাদ ওয়াটারফলস। এখান থেকে যাবো বাদিকে 1.5 কিলোমিটার। রাস্তাটা একটু খারাপ, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, সবুজ গাছ, দেখতে বেশ ভালোই লাগছে। চলে আসলাম ওয়াটারফলসের সামনে। ঢোকার মুখে এন্ট্রি ফি না হলো পার হেড 10 টাকা করে।
বাহ, জায়গাটা তো খুব সুন্দর সাজানো হয়েছে। কটেজ, ছোট্ট সেতু, আই লাভ সুগ্গাবাদ ওয়াটারফল। জলধারা বয়ে চলেছে, দুর্দান্ত লাগছে দেখতে। দূরে পাহাড়, চারিদিকে সবুজ গাছপালা, কটেজ, ব্রিজ, এদিকে আবার রোদ দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত এই সুগ্গাবাদ জলপ্রপাত চারিদিক পাহাড় দ্বারা বেষ্টিত, যা এটিকে অন্যান্য পর্যটন কেন্দ্র থেকে আলাদা করে তোলে। ঝর্ণার জলের ক্ষয়কার্যের ফলে পাথরও এখানে গোল গোল গর্তে পরিণত হয়েছে। অসাধারণ লাগছে জায়গাটা। এই চারপাশটা অনেকটা অঞ্চলই খোলামেলা জায়গা, পিকনিকের জন্য খুবই আদর্শ। সামনে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ওখানেও যাব। এই সুগ্গাবাদ ওয়াটারফলটি কোয়েল নদীর একটি উপনদীর ওপর অবস্থিত, যেটা লোদ ওয়াটারফল থেকে আসা জলের প্রবাহ দ্বারা গঠিত। ওদিকে আছে ভিউ পয়েন্ট, ওখান থেকে ওয়াটারফলটি ভালোভাবে দেখা যাবে। চারিদিকটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। এবার ঝর্ণার সামনের দিকে যাওয়া যাক। চলে আসলাম ওয়াটারফল ভিউ পয়েন্ট। এই সুগ্গাবাদ ওয়াটারফলসের উচ্চতা প্রায় 35 মিটার। ঝর্ণার জলধারা নিচে পতিত হচ্ছে, ডান দিকে বয়ে চলেছে। ডান দিকে আছে উত্তর কোয়েল নদী। সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারে ওঠা হচ্ছে। দূরে পাহাড়, অসাধারণ লাগছে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, নিচে আমাদের বাইকটা রাখা আছে। চারদিকে পাহাড় আর সবুজ জঙ্গল, দুর্দান্ত লাগছে দেখতে। সামনে ওইদিকে দূরে আছে উত্তর কোয়েল নদী এবং পালামু টাইগার রিজার্ভ। আর এদিকে বাদিকে আছে ছত্তিশগড় বর্ডার। কিছুক্ষণ আগে আমরা কাঠের ওই ব্রিজে গিয়েছিলাম। অসাধারণ জায়গা, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। তোতা পাখি বা টিয়া পাখির নাম থেকেই এই ওয়াটারফলের নাম হয়েছে সুগ্গাবাদ ওয়াটারফল, কারণ স্থানীয় মানুষরা তোতা পাখিকে ডাকতো সুগ্গা বলে। আর এই অঞ্চলের জঙ্গলে প্রচুর তোতা পাখি আছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার ধরে নিলাম রাজ্য সড়ক, পেছনে মৌহাডার আর সামনে বেতলা। আজ দুর্গাপূজার মহাষ্টমী। কল্যাণী টু নেতারহাট বাইক ট্রিপের আমাদের পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক এই এপিসোডের ডেসক্রিপশনে দেওয়া আছে। আবারও একটা নদী ব্রিজের উপর চলে আসলাম। নদীর নাম ঠিক জানা নেই, এই নদীতে সেরকম জল নেই, পাথুরে নদী। চারিদিক জঙ্গল বেষ্টিত, জায়গাটা বেশ ভালোই লাগছে। এখানে আবার ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। সবুজ বনের মাঝখানে নদী, দুর্দান্ত জায়গা। এই নদীটিও উত্তর কোয়েল নদীর একটি উপনদী। এখন আবার চলে আসলাম আরেকটা ফরেস্টের মাঝখানে। শালবন, বেশ ভালোই লাগছে। পৌঁছে গেলাম মিরচাইয়া ওয়াটারফলসের সামনে। রাস্তার পাশেই এই ওয়াটারফলস, বেশ একটা বড় না, ছোট্ট ঝর্ণা। জলধারা নেমে আসছে, রাস্তা থেকেই দেখা যাচ্ছে। এখানে আর সময় নষ্ট করব না, একটা ফটো শ্যুট করলাম। এই রাস্তার এদিক ওদিক অনেক নদী এবং ছোট ছোট ওয়াটারফল আর জঙ্গলে ঘেরা, বেশ সুন্দর রাস্তা।
আবার চলে আসলো আরেকটা ফরেস্ট। রাস্তার দুপাশে জঙ্গল, শালবন, দেখতে বেশ ভালোই লাগে। তার মাঝখান দিয়ে বাইক চালাতে সত্যিই একটা অসাধারণ অভিজ্ঞতা, দুর্দান্ত লাগছে। এখন আমরা পৌঁছে গেলাম নর্থ কোয়েল নদী ব্রিজের ওপর। এই নর্থ কোয়েল নদী ঝাড়খণ্ডের একটি উল্লেখযোগ্য নদী, যা ডান দিক থেকে বাঁদিকে বয়ে চলেছে। নদীতে এখানে ভালোই জল আছে। এটা এই অঞ্চলের প্রধান নদী। গতকাল রাঁচি থেকে নেতারহাট যাওয়ার সময় নেতারহাট পাহাড়ে ওঠার আগেই ঠিক এই নদীকে আমরা পাই। পালামো টাইগার রিজার্ভ ফরেস্ট এবং বেতলা ন্যাশনাল পার্কের পাশ দিয়ে এই উত্তর কোয়েল নদী বয়ে গেছে। এই উত্তর কোয়েল নদী সোন নদীর উপনদী। এখন নদীর সমান্তরালে আমরা যাচ্ছি, বাদিকে নর্থ কোয়েল নদী। ওয়াটার ক্রসিং পার হচ্ছি, জল বয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। এখানে রাস্তার দুপাশে ঘন জঙ্গল। এখানে গাছগুলো যেন রাস্তার উপর উপচে পড়ছে, রাস্তাকে ঠেকে রেখেছে গাছ, এত জঙ্গল। প্রবেশ করলাম এখন আমরা পালামো টাইগার রিজার্ভ। আবার চলে আসলো আরেকটা ওয়াটার ক্রসিং। জল বয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। ফাঁকা রাস্তা, গভীর জঙ্গল, একটা অ্যাডভেঞ্চার। ভয় ভয় লাগছে। আবার আরেকটা ওয়াটার ক্রসিং। অনেকক্ষণ পর একটা গাড়ি দেখা গেল। পালামো টাইগার রিজার্ভ হলো ভারতের একটি বাঘ সংরক্ষণগার। এটি ঝাড়খণ্ড রাজ্যের পালামো, লাতেহার এবং গড়ওয়া জেলার মোট 1130 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি বেতলা জাতীয় উদ্যান নিয়ে গঠিত এবং 1973 সালে ঘোষিত ভারতের প্রথম 9টি বাঘ সংরক্ষণগারের মধ্যে একটি। গা ছমছম করা এই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাতে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আবারও চলে আসলো আরেকটা ওয়াটার ক্রসিং। আমাদের চলার পথে এই রাস্তার উপরে প্রায় 8 থেকে 10টা এরকম ওয়াটার ক্রসিং পার করলাম। ডান দিকের পাহাড় থেকে অনেকগুলো জলধারা এই রাস্তার উপর দিয়ে বয়ে গেছে। আমরা এখন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি বেতলা ন্যাশনাল পার্কের দিকে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। সামনে একটা রেলগেট দেখা যাচ্ছে, গেট পড়েছে, মালগাড়ি যাচ্ছে বাদিকে। ডান দিকে আছে রাঁচি আর বাদিকে আছে ডালটনগঞ্জ। এখান থেকে বেতলার দূরত্ব 12 কিলোমিটার। এখন আমরা প্রবেশ করলাম বেতলা ফরেস্ট। চারিদিকে সবুজ গাছ। অবশেষে আমরা পৌঁছে গেলাম বেতলা। সামনে বাদিকে আছে বেতলা ন্যাশনাল পার্ক। চারদিকটা একটু দেখে নিচ্ছি। এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ানো হলো। ওয়েলকাম টু বেতলা ন্যাশনাল পার্ক। এখান থেকে সোজা বাদিকে ডালটনগঞ্জ 24 কিলোমিটার, আর ডান দিকে দেখা যাচ্ছে পালামো ফোর্টের গেট। এখানে দাঁড়িয়ে কয়েকটা হোটেলে ফোন করা হলো। একটা হোটেল পাওয়া গেল, হোটেল সানরাইজ লজ। সেটা বেতলা ন্যাশনাল পার্কের গেটের ঠিক কাছাকাছি। এখান থেকে সামনে বাদিকেই আছে বেতলা ন্যাশনাল পার্কের গেট। আমরা যাব ডান দিকে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার বাইক নিয়ে বেরিয়ে পড়ব, যাব পালামো ফোর্ট। তারপর ওখান থেকে এসে বেতলা ন্যাশনাল পার্ক, ওখানে জিপ সাফারি করব। সামনে দেখা যাচ্ছে আমাদের হোটেল সানরাইজ লজ। হোটেলে স্নান করে ফ্রেশ হয়ে
এখন আমরা যাব পালামু ফোর্ট। এখান থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতো। বাইক নিয়ে আবার চলতে শুরু করলাম। ডান দিকে রাস্তা হয়ে আমরা এখানে এসেছিলাম। ডান দিকেই আছে মুহাডার, আর বাঁদিকে পালামু ফোর্ট, তার গেট। প্রথমে পালামু দুর্গ দেখব, তারপরে বেতলা ন্যাশনাল পার্কে এসে জিপসি করব। পালামুতে দুটো ধ্বংসপ্রাপ্ত দুর্গ আছে, দুটোই পুরনো, ভগ্নাবশেষ অবস্থা। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগছে। এই পুরো জঙ্গল এরিয়াটা সম্পূর্ণ বেতলা জাতীয় উদ্যানের অন্তর্গত। পালামু দুর্গ দুটি ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত। দুর্গের পাশ দিয়ে বয়ে গেছে আড়ঙ্গা নদী। বাদিকে আছে দুর্গে ওঠার রাস্তা। চলে আসলাম পালামু কিল্লা। কিছুক্ষণ আগে এন্ট্রি ফি না হলো পার হেড 10 টাকা করে। দুর্গে যাওয়ার রাস্তাটা সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। এখন আমরা উপর দিকে উঠছি, পাথরের রাস্তা। সামনে দেখা যাচ্ছে পালামু দুর্গের দেয়াল। এই নিচ দিয়ে আমরা উঠে আসলাম। অনেকটা পরিশ্রম করতে হলো। পাথরের তৈরি দুর্গের পরিত্যক্ত হয়ে রয়েছে অনেক পুরনো দুর্গ, পাথর দিয়ে বানানো হয়েছে। এখন দুর্গের ভেতরে প্রবেশ করা যাক। এই দুর্গটি পরবর্তীকালে তৈরি হয়েছে, একে নতুন দুর্গ বলা হয়। এটা একটা পাহাড় টিলার উপর অবস্থিত। আর পাশে আছে সমভূমিতে এর থেকে অনেক পুরনো দুর্গ, সেটা ধ্বংসাবশেষ পরিত্যক্ত হয়ে রয়েছে। দুর্গের ভেতরের অবস্থা খুবই খারাপ। চুন সুরকি পাথরের তৈরি, কিছু কিছু জায়গায় পোড়ামাটিরও ইট দেখা যাচ্ছে। প্রাচীন দুর্গ, কত ইতিহাস বহন করে রয়েছে। দুর্গের ভেতরে পুরো জঙ্গলে ঘেরা। প্রশাসনের পক্ষ থেকে এই দুর্গ ভ্রমণের কোনো গাইডলাইন নেই। যারা যারা আসবে নিজের দায়িত্বে রিস্ক নিয়ে আসতে হবে। পালামু এই দুর্গটি তৈরি হয়েছিল চেড় রাজবংশের রাজা মেদিনী রায়ের রাজত্বকালে। তিনি 1658 থেকে 1674 সাল পর্যন্ত পালামুতে 13 বছর রাজত্ব করেছিলেন। পুরাতন দুর্গটি তৈরি হয়েছিল এরও আগে। রাক্সেল রাজবংশের রাজা দ্বারা নির্মিত হয়েছিল। সেটা আছে সমভূমিতে। দুর্গের চওড়া দেয়াল ভগ্ন অবস্থায় রয়েছে। এখান থেকে সামনে দূরের ঘন জঙ্গল দেখা যাচ্ছে, নিচে গভীর খাদ। রাজা মেদিনী রায় ছিলেন চেড় রাজবংশের একজন উপজাতি রাজা। তার শাসন দক্ষিণ গয়া এবং হাজারিবাগের অঞ্চলগুলিতে বিস্তৃত ছিল। তিনি এক যুদ্ধে নাগবংশী রাজা রঘুনাথ শাহকে পরাজিত করেন এবং যুদ্ধের দান দিয়ে পরবর্তীকালে এই পালামু দুর্গটি নির্মাণ করান। এই দুর্গটি জেলার ইতিহাসে তখন বিখ্যাত হয়ে ওঠে। এদিকে দুর্গের আরেকটি প্রবেশদ্বার, সবই পরিত্যক্ত হয়ে রয়েছে, জঙ্গল বেষ্টিত, গা ছমছম জায়গা। সবই শিল্পের কাজ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাথরের ওপর অনেক ভাস্কর্যের কাজ, সবই ভগ্না অবস্থায় এদিকে ওদিকে পড়ে রয়েছে। দুর্গের প্রবেশদ্বার, এ পাশ দিয়েও আসা যায়। এই দুর্গের 3 দিকে 3টে প্রবেশদ্বার আছে। এটাই হলো প্রধান সিংহদ্বার। 1771 সালে ব্রিটিশরা এই পালামু দুর্গ দখল করে। শিল্পের নিপুণতার কাজ, ভাস্কর্য সবই ভগ্নাবস্থায়। কত পুরনো ইতিহাস এর মধ্যে লুকানো আছে। খুবই চমৎকার জায়গা, বেশ ভালোই লাগছে। একটু ভয় ভয়, গা ছমছম, একটা অ্যাডভেঞ্চার। সম্রাট আকবর রাজত্বকালে রাজা মানসিংহের নেতৃত্বে মুঘলরা 1574 সালে পুরনো দুর্গটি আক্রমণ করে। কিন্তু পরবর্তীকালে আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীরের রাজত্বকালে 1605 সালে পালামুতে তার সৈন্যদল পরাজিত হয়।
এই ঘরটা পুরো অন্ধকার, এদিকে সিঁড়ি আছে, উপরে ওঠা যায়। বাহ, ওপর থেকে তো সামনের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। সামনে দেখা যাচ্ছে অরঙ্গা নদী। অরঙ্গা নদীর ওপারটা হলো ঝাড়খণ্ডের পালামু জেলা। এদিকে ঘন জঙ্গল, দূরে পাহাড়, দুর্দান্ত জায়গা। এদিকেই আছে পুরনো পালামু কিল্লা, দূরে দেখা যাচ্ছে তার প্রাচীর। ওটা আরও ভগ্নাবশেষ অবস্থা, ওখানে যাব না আর। প্রাচীন এই পালামু দুর্গটা দেখতে বেশ ভালোই লাগলো। গুগল ম্যাপের সাহায্যে পালামু ফোর্ট, অরঙ্গা নদী, পারিপার্শ্বিক অঞ্চলটা একটু দেখে নিচ্ছি। এখন আমরা এখান থেকে যাব, চলে আসলাম বেতলা ন্যাশনাল পার্ক। বাদিকে দেখা যাচ্ছে বেতলা ন্যাশনাল পার্কের গেট। এখন আমরা ভেতরে প্রবেশ করছি। সামনে দেখা যাচ্ছে বেতলা ন্যাশনাল পার্কের ভেতরে যাবার গেট। জিপ সাফারি এখান থেকে করা হয়। এটি 1986 সালে একটি জাতীয় উদ্যান হিসেবে মনোনীত হয়েছে। এই অঞ্চলটি পালামু টাইগার রিজার্ভের অংশ। এর ভেতরে হাতি, বাইসন, চিতা, স্লথ, ভাল্লুক, বিভিন্ন বন্যপ্রাণীর একটি অভয়ারণ্য। এখন জিপ সাফারি করতে যাব। গাড়ি ভাড়া পড়ল 1000 টাকা। বেতলা ন্যাশনাল পার্কের গেট থেকে এখন আমরা বেরোচ্ছি। আমাদের নিয়ে যাবে পালামু ফরেস্ট, যেটা বেতলা ন্যাশনাল পার্কেরই একটা অংশ। এখন এই ভেতরের সাফারি বন্ধ আছে। এটা অক্টোবরের মাঝামাঝি ওপেন হয়, তখন ভেতরে সাফারি করানো হয়। ভেতরে সাফারি করবার জন্য জিপের ভাড়া পড়বে 2400 টাকা। আবার চলে আসলাম একই রাস্তায়, পালামু ফোর্টের দিকে যাচ্ছি। বেতলা জাতীয় উদ্যানের আয়তন প্রায় 226 বর্গ কিলোমিটার। ভারতের ঝাড়খণ্ডের লাতেহার জেলার একটি সুরক্ষিত এলাকা, যা তার সমৃদ্ধ জীববৈচিত্র্য, জলপ্রপাত এবং উষ্ণ প্রস্রবণের জন্য পরিচিত। জঙ্গলের ভেতরে প্রবেশ করা মাত্রই বৃষ্টি শুরু হলো। এখানে মাটির রাস্তা, বেশ ভালোই লাগছে। বৃষ্টির মধ্যে জিপ সাফারি একটা আলাদা অনুভূতি। এই জঙ্গলে হরিণ, ময়ূর এবং বন্য হাতিও আছে। ছাতা মাথায় জিপ সাফারি হচ্ছে। বেতলা ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে আমরা জিপে করে যাচ্ছি। বাদিকে দূরে কতগুলো হরিণ দেখা যাচ্ছে। এই জিপে করেই আমরা আসলাম। আমরা এখন আছি কমলদাহ লেকের সামনে। একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, আর সামনে কুলকুল করছে কমলদাহ লেক। এটি ঝাড়খণ্ডের একটি ঐতিহাসিক হ্রদ, যা এক সময় চেরো বংশের রানীদের স্নানের জন্য এটি বিখ্যাত ছিল। এটা ওয়াচ টাওয়ার, এখন টাওয়ারের উপর উঠছি। এখন এই কমলদাহ লেকটি বন বিভাগের অধীনে আছে। এখানে গৌরচিতল, হাতি, হরিণ এবং অন্যান্য প্রাণী সারা বছর জলপান করতে আসে। এছাড়াও শীতকালে এটি বিদেশি পাখিদের আবাসস্থল। প্রায় 360 বছর আগে বিখ্যাত পালামু রাজা মেদিনী রায় এবং তার রানী এই হ্রদটির প্রতি খুব অনুরাগী ছিলেন। পদ্ম ফুলে ভরা থাকার কারণে এই নামকরণ করা হয়েছিল কমলদাহ হ্রদ। রাজা রানী বিনোদনের জন্য এখানে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতেন। এই হ্রদের জল কখনো শুকায় না, গ্রীষ্মকালেও এই জল সম্পূর্ণ ভরাই থাকে। গুগল ম্যাপের সাহায্যে কমলদাহ লেকটা একটু দেখে নিচ্ছি। পাশেই আছে ফোর্ট, অরঙ্গা নদী। ভালোই লাগলো লেকটা দেখতে। এবার গাড়িতে করে জঙ্গলের আরেকটু ভেতর দিকে যাব। সেখানে হাতি বা বাঘের দেখা পেলেও পেতে পারি। এই জঙ্গলে প্রচুর পরিমাণে হরিণ ছাড়া হয়েছে, কারণ জঙ্গলের ভেতরে অনেক বাঘ আছে তাদের খাবার জন্য। এখানেও জঙ্গলে অনেকগুলো হরিণ দেখতে পেলাম, কিন্তু হাতি দেখা পেলাম না। জানতে পারলাম গতকাল এখানে হাতি এসেছিল। বেতলা ন্যাশনাল পার্ক
ঝাড়খণ্ড রাজ্যের একটিমাত্র জাতীয় উদ্যান, যেটা লাতেহার এবং পালামু জেলায় অবস্থিত। জঙ্গলে অনেকগুলো হরিণ ও কয়েকটা ময়ূর দেখতে পেলাম। এই ন্যাশনাল পার্কের মধ্যে বাইসন, হাতি, বাঘ, চিতা এবং আরও অনেক প্রাণী আছে। পার্কের বনাঞ্চলে প্রচুর পরিমাণে উদ্ভিদ রয়েছে, যার মধ্যে রয়েছে শাল এবং বাঁশ। এছাড়াও কিছু ঔষধি গাছও আছে। উত্তর কোয়েল নদী এবং তার উপনদীগুলি পার্কের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়ে তৃণভূমি তৈরি করে। জঙ্গল সাফারি শেষ হলো। ডান দিকে আছে ওল্ড পালামু ফোর্ট। আমরা এখন যাব ন্যাশনাল পার্কের মেন গেট। বেশ ভালোই লাগলো। বেতলা ন্যাশনাল পার্ক। হাতির মডেল বানানো আছে। এই গেট দিয়ে প্রবেশ করতে হয় ভেতরে। এদিকেও হাতি, সামনে ম্যাপ, জিপ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ন্যাশনাল পার্কের গেট। এদিকে রিসর্ট আছে, হোটেল থাকার জায়গা। সামনে দূরে দেখা যাচ্ছে কতগুলো হাতি, তাদের নিয়ে যাওয়া হচ্ছে ঘরের দিকে। দুর্দান্ত। পালামু টাইগার রিজার্ভ, তার মানচিত্র। আই লাভ বেতলা ন্যাশনাল পার্ক। এখন গুগল ম্যাপের সাহায্যে বেতলা ন্যাশনাল পার্ক অঞ্চলটা দেখে নিচ্ছি। অনেকটাই বড় অঞ্চল নিয়ে পার্কটা গঠিত। শীতের সময় এখানে একবার আসতে হবে, তখন এই ভেতরে জিপ সাফারি করব, হাতি বাঘ দেখব। এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চলে আসলাম হোটেল সানরাইজ। আমাদের রুম, বেশ ভালোই রুমটা। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করলাম। কালকে যাব পাত্রাতু ড্যাম, পাত্রাতু ভ্যালি, রাঁচি হয়ে জোনা ফল, সীতাফল। গুড নাইট।